দেখো আজকে যেটা তোমাদের স্টার্ট হবে সেটা হচ্ছে ত্রিকোণ কোণের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। চ্যাপ্টারটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে, যেহেতু অ্যাডভান্স ম্যাথ করছো তার জন্য অত তাড়াহুড়ো করা যাবে না। হ্যাঁ, কেন কি অ্যাডভান্স ম্যাথে একটু ধৈর্য রাখতে লাগবে আর বিষয়কে বোঝার চেষ্টা করতে লাগবে। তো তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে আমরা করি, আমার সাথে সাথে তোমরা করো, দেখবে তাতে তোমরা বেশি লাভবান হবে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে চলছি, যে পার্টটা, সেটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। দেখো তোমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা হয়ে গেছে, তো এখানেও আমাদের অনুপাতেরই কনসেপ্ট আসছে। কার কনসেপ্ট আসছে? অনুপাত বা রেশিওরই কনসেপ্ট কিন্তু এখানেও আমাদের আসছে, তাই না? তো একটা জিনিস ভালো মতো দেখো, যেটা আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, একদম ভালো মতো বুঝবে। ধরো ভাই, এই হচ্ছে একটা রশ্মি, এর উপরে আমি আরেকটা রশ্মি নিলাম। মনে করে দেখো, প্রথম ক্লাসে করিয়েছিলাম। যদি এই রশ্মিটাকে আমি এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, তাহলে এইরকমটা হয়ে যাবে। তাহলে পরের ডায়াগ্রামটা কেমন হচ্ছে? তাহলে এই রশ্মিটা এখানেই থাকছে আর এই রশ্মিটা এইরকম হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়ে যাচ্ছে, এখানে একটা কোণ তৈরি হয়ে যাচ্ছে। এই কোণটা তৈরি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই তো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেই কোণটাকে আমরা বলেছি যে পজিটিভ অ্যাঙ্গেল। মনে করে দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলেছিলাম পজিটিভ অ্যাঙ্গেল। এটা আশা করি তোমাদের প্রথম ক্লাসে করিয়েছিলাম, সেই জিনিসটা তোমাদের মনে আছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ডিনোট করব কি দিয়ে? থিটা দিয়ে ডিনোট করব। তো এটা পজিটিভ অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল। যদি এটা ঘড়ির কাঁটার দিকে হতো তাহলে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল হতো। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এটা অলরেডি আমরা কিন্তু এর আগে করেছিলাম। বক্তব্য সেখানে নয়, বক্তব্য হচ্ছে ধরো এই যে তোমার একটা রশ্মি, আর পজিটিভ দিকে ঘোরানোর জন্য তোমার এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হলো, যে অ্যাঙ্গেলটাকে আমরা বললাম থিটা। এবার নতুন করে একটা কাজ করছি। কি কাজ করব? ধরো আমরা এই পয়েন্ট থেকে, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এ। এই পয়েন্ট থেকে আমি নিচে যে রশ্মিটা আছে, এই রশ্মিটার উপর একটা সরল রেখাংশ টেনে দিচ্ছি বা একটা লাইন টানছি, যে লাইনটা এমন করে টানছি যাতে ওই লাইনটা নিচের এই যে রশ্মিটা এর সাথে লম্ব হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি তৈরি করে। এই কোণটা কত ডিগ্রি তৈরি করে? 90 ডিগ্রি তৈরি করে। ধরো এইভাবে টানলাম। তো এবার এটাতে তুমি ঠিকঠাক করে অবজার্ভ করো তো, এখানে যেটা তৈরি হলো সেটা কি একটা ত্রিভুজ তৈরি হয়েছে? এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা বলো? এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো এটাকে আমি ফ্রেশ করে এখানে লিখছি। আমি জাস্ট ত্রিভুজটাকে নিচ্ছি এখানে। এখানে একটা কি তৈরি হয়েছে? এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কত ডিগ্রি? এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা বলো, কোন একটা ত্রিভুজের যদি একটা কোণের মান 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের কোন একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তখন সেই ত্রিভুজটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি বলা হয়? সেই ত্রিভুজটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। সেটাকে কি ত্রিভুজ বলা হয়ে থাকে? সেটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। তার মানে এখানে যেটা আমরা ড্র করলাম সেটা কোন ত্রিভুজ ড্র করলাম? এখানে আমরা যে ড্র করলাম সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে তো আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এটা আমরা সমকোণী ত্রিভুজ নিলাম। এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এটাকে আমরা এ নাম দিয়েছি, ধরো এটাকে আমি বি নাম দিলাম, আর এটাকে নাম দিলাম হচ্ছে সি। তো দেখো তো, এখানে যে কোণটা তৈরি করেছি সেই কোণটা কার রেসপেক্টে তৈরি হয়েছে? সি এর জায়গায় তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে, এটাকে থিটা বলছি। তো এবার একটা জিনিস তোমাকে খুব ভালো মতো বুঝতে লাগবে, খুব ভালো মতো বুঝতে লাগবে। এই জায়গাটা না বুঝতে পারলে কিন্তু হবেই না। ধ্যান দিয়ে দেখো, ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি আবার ওই ত্রিভুজটাকে আঁকছি। আমি প্রতিবার ডায়াগ্রাম আলাদা আলাদা নিচ্ছি কেন বলো তো?
তার পিছনে একটাই কারণ, আমি একটা ডায়াগ্রামে যদি সবকিছু বোঝাই না, একটা ডায়াগ্রামে যদি সবকিছু বোঝাই, পরে যখন এই পিডিএফটা তোমরা পাবে তখন কিছু বুঝতে পারবে না। ঠিক এই কারণে আমি বারবার ত্রিভুজ আঁকছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, যাতে তোমরা পরে দেখে বুঝতে পারো যে কেসটা কি হয়েছে। ঠিক আছে, তা নাহলে ডায়াগ্রাম নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা ডায়াগ্রাম ড্র করছি, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এটার নাম এ, ঠিক আছে, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে সি, সেটাও ঠিক আছে। এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে। দেখো এই যে থিটা অ্যাঙ্গেলটা যার সাথে তৈরি হলো, ভালো করে বুঝবে, থিটা অ্যাঙ্গেলটা কার সাথে তৈরি হলো? এই বাহুটার সাথে থিটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে না? এই বাহুটার সাথে থিটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। থিটা অ্যাঙ্গেলটা যে বাহুর সাথে তৈরি হবে, তার মধ্যে দেখো একটা বাহু ছোট আছে আর একটা বাহু কিন্তু বড় আছে। দেখো একটা বাহু ছোট রয়েছে আর একটা বাহু বড় রয়েছে, একটা বাহু ছোট রয়েছে আর একটা বাহু বড় রয়েছে। তো যে বাহুটা বড় থাকবে, যে বাহুটা বড় থাকবে সেই বাহুটাকে আমরা বলবো অতিভুজ। কি বলবো? অতিভুজ বলবো। এই বাহুটাকে আমরা কি নাম দেব? এই বাহুটাকে আমরা নাম দেব হচ্ছে অতিভুজ। বুঝতে পেরেছো? তাহলে এই ব্যাপারটাকে বোঝো, এই বাহুটাকে আমরা অতিভুজ নাম দিলাম, তাহলে তার সাথে আরেকটা তো বাহু রয়েছে, এটা তো সাইজে ছোট, তাহলে এই বাহুটাকে কি নাম দেব? এই বাহুটার নাম দেব হচ্ছে আমরা ভূমি। তাহলে এখানকার এই বাহুটার নাম কি হয়ে যাবে? এই বাহুটার নাম হয়ে যাবে কিন্তু ভূমি। ভালো করে বোঝো। তার মানে থিটা অ্যাঙ্গেল কার কার মধ্যে তৈরি হয় বলো? এই যে অ্যাঙ্গেলটা আমরা যে ত্রিকোণমিতিতে যে অ্যাঙ্গেলটা দিই, কোনটাকে দিই, সেই কোনটা কার কার মধ্যে তৈরি হয়, এটা একদম স্পষ্টভাবে মনে রাখতে লাগবে। এক তো হচ্ছে অতিভুজ, দুই হচ্ছে ভূমি। এক তো হচ্ছে অতিভুজ, দুই হচ্ছে ভূমি, এই দুটার মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা হচ্ছে থিটা। এই জায়গাটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বোঝা খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল আমরা কাদের সাথে নেব? অ্যাঙ্গেল আমাদের অবশ্যই নিতে লাগবে ভূমি আর অতিভুজের মধ্যে। ভূমি আর অতিভুজের যে অন্তর্ভুক্ত কোণ, সেটা নিয়ে আমাদের কিন্তু কাজ করতে লাগবে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, দাদা অ্যাঙ্গেলটা যদি থিটা এখানে না হয়ে এখানে হতো তাহলে কেসটা কি হতো? হ্যাঁ, সেটাই আমাদের বুঝতে লাগবে, কারণ এটা না বুঝতে পারলে সলিউশনই তুমি করতে পারবে না। কারণ তুমি পড়ছো অ্যাডভান্স ম্যাথ, আর অ্যাডভান্স ম্যাথ সলিউশন করার জন্য তোমার ডায়াগ্রাম মোস্ট ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ট্রিগোনোমেট্রিতে। এখানে দেখো ব্যাপারটা হচ্ছে, তোমার অ্যাঙ্গেলটা এখানে আমি সি এর মধ্যে দিয়েছি, এবার আমি বললাম যে অ্যাঙ্গেলটা এ এর মধ্যে আছে, এখানকার এই অ্যাঙ্গেলটা থিটা। ভালো কথা। আর আমি স্পষ্টভাবে বলে দিলাম থিটা যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে সেটা অবশ্যই ভূমি আর অতিভুজের মধ্যে হবে। তার মধ্যে অতিভুজ ভূমির তুলনায় কি হবে? বড় হবে। তো দেখো ভাই, এখানে যে থিটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এখানে যে থিটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এটা কার কার মধ্যে তৈরি হয়েছে? এই থিটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এই বাহুটা আর এই বাহুটার মধ্যে। তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে কোনটা ভূমি কোনটা অতিভুজ? এখানে কোন বাহুটা ভূমি কোনটা অতিভুজ বলো? যেহেতু এটা বড়, এবি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে এবি হচ্ছে ভূমি, এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে তোমার অতিভুজ। তার মানে ভাই, যে আমরা যেটা জানতাম এতদিন ধরে, আমাদের যেটা পড়ানো হতো সেটা কি, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের যে বাহুটা থাকবে সেটাই হবে আমাদের ভূমি। এটা একটা ভুল ধারণা, এটা প্রথমে সংশোধন করতে লাগবে। এটা আমাদের নিচু ক্লাসে শেখানো হয়, এই জন্য আমরা কি করি, যখনই ডায়াগ্রাম ড্র করি সমকোণী ত্রিভুজের নিচের বাহুটাকে আমরা ভূমি হিসাবে মেনে নিই। এটা প্রথমে মাথার থেকে মুছে ফেলতে লাগবে, যে না, ভূমি আমরা ওই হিসাবে ডিফাইন করব না, আমরা দেখব অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হয়েছে বা অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হয়েছে, ওই অ্যাঙ্গেলের পজিশন অনুযায়ী আমরা ভূমি আর অতিভুজকে ডিফাইন করব, ভূমি আর অতিভুজকে আমরা আইডেন্টিফাই করব। বুঝতে পেরেছো? তাহলে ভূমি মানে যে সবসময় ত্রিভুজের ক্ষেত্রে নিচের দিকেই বাহুটাকেই আমরা ভূমি বলবো এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। দেখো, তোমাদের যে মিনস কনসেপশন যেটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে কিনা আগে আমাকে বলো, তা না হলে কিন্তু তুমি অ্যাডভান্স ম্যাথে, ট্রিগোনোমেট্রিতে করতে পারবে না কম্পিটিটিভ ম্যাথ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বললাম। ক্লিয়ার হয়েছে তো সবার, যে ভূমি কোনটাকে নেব, অতিভুজ কোনটাকে নেব? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি সামনের দিকে এগোবো। সবাই বুঝতে পেরেছো বলো? দাদা আরেকবার বল। আরেকবার বলবো। আমি বলছি যে এখানে তোমার যে থিটা অ্যাঙ্গেলটা আমরা নিব না, থিটা অ্যাঙ্গেলটা সবসময় তৈরি হবে ভূমি আর অতিভুজের মধ্যে। থিটা অ্যাঙ্গেলটা সবসময় তৈরি হবে ভূমি আর অতিভুজের মধ্যে। ঠিক আছে?
তো তার মধ্যে ভূমি আর অতিভুজের মধ্যে অতিভুজটা অবভিয়াসলি কি হবে, সাইজে বড় হবে, দৈর্ঘ্যে কি হবে, বড় হবে, আর ভূমি কি হবে, দৈর্ঘ্যে ছোট হবে, তাই তো? তো ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা আমি ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা আমি এইরকম আঁকলাম, আঁকার পর আমি এখানে থিটা অ্যাঙ্গেলটা নিলাম। তাহলে বলো এক্ষেত্রে এই যে থিটা অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে কার কার মধ্যে, অবশ্যই অতিভুজ আর ভূমির মধ্যে হবে। তার মধ্যে এই দুইটা বাহুর মধ্যে কে বড়, এই দুইটার বাহুর মধ্যে এই বাহুটা বড়, এই বাহুটা বড়, তাই কি না? তার জন্য এইটা হচ্ছে অতিভুজ আর এটা হয়ে যাবে ভূমি। ক্লিয়ার হলো? ঠিক একই রকমভাবে আরেকটা যদি আমি ত্রিভুজ আঁকি, ধরো এই ত্রিভুজটাই আঁকলাম কিন্তু থিটা অ্যাঙ্গেলটা আমি এখানেই নিলাম, থিটা অ্যাঙ্গেলটা আমি এখানে নিলাম, সেক্ষেত্রে আমি কি বলবো, থিটা অ্যাঙ্গেলটা অলওয়েজ ফর্ম হবে কার মধ্যে, ভূমি ভূমি আর অতিভুজের মধ্যে। তাহলে এই বাহুটা আর এই বাহুটার মধ্যে তৈরি হয়েছে। তাহলে বলো এর এই দুইটা বাহুর মধ্যে কে বড়, এই বাহুটা বড়, তার জন্য এইটা হয়ে যাবে অতিভুজ আর এটা হয়ে যাবে ভূমি। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা নাকি বুঝতে পারলে না বলো? হ্যাঁ, এইটাই আমার বক্তব্য এখানে ছিল, ভূমি আর অতিভুজ। এবার প্রশ্ন হচ্ছে যদি একটা ভূমি হয় একটা অতিভুজ হয়, ভালো কথা, আমি আরেকটা ডায়াগ্রাম নিচ্ছি। এখানে এখানে এই অ্যাঙ্গেলটা আমি নিলাম, নাম দিয়ে দিলাম ধরো ধরো ভাই এ বি সি। তাহলে তোমরা বলো এখানে কোনটা অতিভুজ কোনটা ভূমি, তোমরা বলো কোনটা ভূমি কোনটা অতিভুজ, এটা বলতে লাগবে ভাই, কোনটা ভূমি কোনটা অতিভুজ, কোন বাহুটা ভূমি। দাদা বিসি বিসি হচ্ছে ভূমি, আর এসি হলো অতিভুজ। এসি হচ্ছে অতিভুজ। বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, রাইট? এটা হচ্ছে রাইট। দেখো সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহুর তিনটে স্পেশাল নাম আছে, একটা তো হচ্ছে ভূমি, দুই হচ্ছে অতিভুজ, তার সাথে সাথে বাকি যে বাহুটা থাকবে সেই বাহুটাকে বলা হয় লম্ব, ওটাকে বলা হয় লম্ব। তার মধ্যে তো আমরা থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি পেয়ে যাচ্ছি, অতিভুজ পেয়ে যাচ্ছি, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাকেই আমরা নাম দেবো লম্ব। তাহলে এখানে বাকি কোনটা পড়ে আছে, এবি, তাহলে এবি হয়ে যায় এখানে লম্ব। তাহলে প্রথম কাজ হচ্ছে কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ সেটাকে আইডেন্টিফাই করা। আমি আরেকটা ত্রিভুজ এখানে ড্র করছি, তোমরা একটু ধ্যান দিয়ে দেখবে এবং এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে যে কোনটাকে ভূমি নিব কোনটাকে অতিভুজ নিব কোনটাকে কি করব। ঠিক ধরো আমি এখানে এই অ্যাঙ্গেলটা নিলাম, তাহলে বলো, ধরো আমি নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে, এটা এ, এটা বি, এটা সি। বলো কোনটা ভূমি কোনটা অতিভুজ আর কোনটা লম্ব। এবি ভূমি, বিসি হচ্ছে অতিভুজ, আর এসি হচ্ছে লম্ব। হ্যাঁ এসি হচ্ছে লম্ব, হ্যাঁ। তার মানে এখানে এটা হয়ে যাচ্ছে তোমার, ভূমি। এটা হয়ে যাচ্ছে তোমার কি বললাম ভূমি, হ্যাঁ এটা হচ্ছে ভূমি, এটা হয়ে যাবে তোমার অতিভুজ, আর এইটা হয়ে যাবে তোমার লম্ব, তাই কি না? তার মানে তোমরা ডায়াগ্রাম দেখে ভূমি অতিভুজ আর লম্ব এই তিনটাকে আইডেন্টিফাই করতে পারবে কিনা সেটা বলো। প্রথম কাজ হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করতে পারবে যেমন যেমন ভাবেই সমকোণী ত্রিভুজটা থাকুক, থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি কোনটা অতিভুজ কোনটা লম্ব কোনটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে কি পারবে না আমাকে বলো, পারবে তো? পারবে। আচ্ছা, এবার এবার আমরা চলে আসি, এবার আমরা চলে আসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বিশেষ বিশেষ সূত্র রয়েছে, বিশেষ একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কে দিয়েছেন, সেই ফর্মুলাটা দিয়েছেন বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, পিথাগোরাস দিয়েছেন। তার জন্য সেটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কি দিয়েছেন, পিথাগোরাস বলছেন ধরো এটা থিটা হলো, যাই হোক এখানে ভূমি, আর ভূমির দৈর্ঘ্য ধরো আমি 3 ধরলাম, সরি এখানে উচ্চতা আমি 3 ধরলাম, লম্ব 3 ধরলাম, ভূমি হচ্ছে 4 ধরলাম। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে, অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? উনার বক্তব্য হচ্ছে তুমি লম্ব যেটা পাচ্ছ সেটার স্কোয়ার করো, ভালো কথা, ভূমি যেটা পাচ্ছ সেটার স্কোয়ার করো, ভালো কথা, করার পর তাদেরকে যোগ করতে লাগবে। ঠিক করে নিচ্ছি, ভূমি কত, ভূমি লম্ব কত, লম্ব হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার করো, প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে 4, 4 স্কোয়ার করো, ভালো কথা, 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার কত 16, যোগ করলে কত হয় 25। এবার তোমাকে বললো যে ফাইনাল যে রেজাল্টটা আসলো, এই ফাইনাল রেজাল্টটা কত স্কোয়ার, এই ফাইনাল রেজাল্টটা কার স্কোয়ার, 25 তো 5 স্কোয়ার। তাহলে এখানকার অতিভুজ হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে 5।
অতিভুজ হয়ে যাবে কত? অতিভুজ হয়ে যাচ্ছে 5। তাহলে এটাকে যদি আমরা কমপ্লিট ফর্মুলা ভাবি তাহলে ব্যাপারটা এরকম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ারের রেজাল্ট পাবো। লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করার পর যদি যোগ করি সেই যে রেজাল্টটা পাবো সেটা কার সমান পাবো? সেটা অতিভুজের স্কোয়ারের সমান পাবো। অতিভুজের স্কোয়ারের সমান পাবো। এই যে ফর্মুলাটা বিখ্যাত গণিতবিদ, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান কে দিয়েছেন? পিথাগোরাস দিয়েছেন, আর এটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। তো এখানকার প্রবলেম সলভ করার জন্য তোমাকে পিথাগোরাসের উপপাদ্য জানা খুব দরকার। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য এটা জানা খুব দরকার। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক, এটা আমরা বুঝলাম। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এক কাজ করছি এখানে, যে সবসময় কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার করে লম্ব ভূমি উচ্চতা বের করতে লাগবে? না, লম্ব ভূমি আর অতিভুজ বের করতে লাগবে? উত্তর হচ্ছে নয়। তুমি একটা সিস্টেমকে দেখো, একটা সিস্টেম আজকে শেখাচ্ছে, বাকি সিস্টেমগুলো ধীরে 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 আমি শেখাবো। একদিনে এত কিছু বললে তুমি বুঝতে পারবে না বা মনেও রাখতে পারবে না, তার জন্য আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি। তো একটা জিনিসকে দেখো, আমি বললাম 3, এখানে বললাম 4, এখানে বললাম 5। তাহলে 3 স্কোয়ার করলে কত? 9। 4 স্কোয়ার করলে কত? 16। 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, যোগ করলে কত হচ্ছে? 25। দেখো তো 25 হচ্ছে কার স্কোয়ার? 5 স্কোয়ার, ঠিক। এবার তুমি এক কাজ করো, এটা ডাবল নাও। যদি এটা ডাবল নাও কত হয়ে যাবে? এটা দ্বিগুণ যদি নাও কত হবে? 6। এবার এটারও দ্বিগুণ নাও, এটার দ্বিগুণ করলে কত হবে? 8। এটারও দ্বিগুণ করো, এটার দ্বিগুণ করলে কত হবে? 10। ভালো করে লক্ষ্য করো তো, 6 স্কোয়ার কত হয়? 6 স্কোয়ার হয় 36। 8 স্কোয়ার কত? 64। দেখো 36 আর 64 যোগ করলে কত? 100। 100 কার স্কোয়ার হয়? 10 স্কোয়ার না? এ দেখো 10 স্কোয়ার মিলে যাচ্ছে। আরেকটা জিনিসকে দেখো, যদি এটা 3 গুণ করি তাহলে দাদা মিলবে? উত্তর হচ্ছে হ্যাঁ মিলবে। 3 তিরিকে কত হচ্ছে? 9। এটাকে যদি 4-এর 3 গুণ করো কত হবে? 3 4 হচ্ছে 12। এটাকে যদি 3 গুণ করো তাহলে কত হচ্ছে? 3 5 15। তো 9 স্কোয়ার কত হয়? 9 স্কোয়ার 81। 12 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার হচ্ছে 144। এই দুটাকে যদি যোগ করো তাহলে 225। দেখো 225 কার স্কোয়ার হয়? 15 স্কোয়ার কিন্তু 225 হয়। তার মানে তুমি যদি এখানে 3 4 5কে মনে রাখতে পারো, 3 4 5কে মনে রাখতে পারো এবং তাদেরকে একই নাম্বার দিয়ে প্রত্যেককে গুণ করে যে রেজাল্টগুলি থাকবে তারাও লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এগুলো অতিভুজ স্কোয়ার অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটাকে অ্যাপ্লাই করবে, মানে পিথাগোরাসের উপপাদ্যটাকে হোল্ড করবে বা স্যাটিসফাই করবে। এতদূর বুঝতে পেরেছো? তাহলে আমাকে তোমরা বলো, একটা জিনিস আমি তোমাদের বলি, ধরো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি তোমাকে বলে দিলাম এইটা হচ্ছে 12, এটা হচ্ছে 16। তাহলে ভাই এটা কত হবে? 12 16, এটা ডিরেক্টলি বলতে লাগবে কত হবে, মানে ক্যালকুলেশন করে নয়, মানে এই সিস্টেম অনুযায়ী বলো কত হবে বলো। এটা 12, এটা 16, লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 16, 18 দেবো? তাহলে অতিভুজ কত হবে? হ্যাঁ, না না, 3 4 বছর তো, ঠিক ঠিক 3 4 বছর তো, ঠিক আছে। কত হবে বলো? একটু আগে আমি বললাম, বলো। 20 হবে। 20 হবে, হ্যাঁ। এই যে 3 4 5 তাই বললাম না, তো এখানে 12 আছে। 12 আসছে কত গুণ করে? 4 গুণ করে। তো এখানে 4 গুণ করলে কত হয়? 4 4 16 হয়। তাহলে এখানে কত গুণ করবো? 4 গুণ করবো, 4 5 কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এই আনসারটা হয়ে যাবে এখানকার কিন্তু 20। তো এই সিস্টেমে তোমাকে লম্ব ভূমি আর অতিভুজকে কুইকলি বের করা শিখতে লাগবে, কেন কি সবসময় পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এগুলো অতিভুজ স্কোয়ার ওই অনুযায়ী তো আসবে, কিন্তু আমরা পড়ছি কি কম্পিটিটিভ ম্যাথ। সো আমাদের ফার্স্ট সলিউশন বের করার সিস্টেম আমাদের জানতে লাগবে। এই একটা সিস্টেম তোমরা এখানে শিখলে ভালো কথা। আমরা শিখে গেছি পিথাগোরাসের উপপাদ্য, শিখে গেছি হচ্ছে কোনটাকে ভূমি নিব, কোনটাকে লম্ব নিব, কোনটাকে অতিভুজ নিব। এতদূর পর্যন্ত কার কোনো সমস্যা নেই বলে আশা রাখছি। এবার আমাদের গল্প আসলো এখানে, ধ্যান দিয়ে শুনবে যেটা পড়াচ্ছি। অনেক বিস্তারিত বলছি, যেটা তোমাদের কাজে লাগবে, আর অন্য কোথাও যেতে লাগবে না, এতটুকু আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যদি ঠিকঠাক করে শিখতে পারো। দেখো ভাই, আমি তোমাদের বলছি এটা হচ্ছে এ বললাম, এটা হচ্ছে বি বললাম, এটা হচ্ছে সি বললাম। তার মধ্যে আমি এখানে এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম থিটা। তাহলে প্রথমে তোমরা আমাকে বলো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ।
কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ সেটাকে আগে আমাকে বলো ভাই। এখানে দেখি। এবি দাদা লম্ব, বিসি ভূমি। হ্যাঁ, এ বি লম্ব, বিসি হয়ে যাচ্ছে ভূমি, বিসি ভূমি, আর এসি হয়ে যাচ্ছে, এসি হচ্ছে অতিভুজ। এসি হয়ে যাচ্ছে অতিভুজ, এসি হয়ে যাচ্ছে অতিভুজ। আচ্ছা, ভালো কথা। শোনো, এবার আমি এক কাজ করছি, 3, 4, 5 সিস্টেম তোমাদের তো জানা আছে। তো আমি এক কাজ করছি, এটাকে 9 বললাম, এটাকে আমি 9 বললাম, এই বাহুটার দৈর্ঘ্য আমি 9 সেন্টিমিটার বললাম, এই বাহুটার দৈর্ঘ্য আমি 12 সেন্টিমিটার বললাম। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে ডিরেক্টলি আমাকে বলো। একটা 9 সেন্টিমিটার, 15। এটা হচ্ছে 15 সেন্টিমিটার হবে, ঠিক। এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে 15 সেন্টিমিটার। কেন কি তোমরা একটু আগে শিখলে যে 3 × 9, এটাকে যদি 3 দিয়ে গুণ করে 3 × 4 = 12, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করবো, কত চলে আসবে, 3 × 5 = 15। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ বের করার সিস্টেম তোমাদের অলরেডি জানা আছে এবং তোমরা করতে পারবে। তাহলে 9, 12, 15 এটা হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা চ্যাপ্টারটার নাম কি দিয়েছি দেখো তো, একবার ধ্যান দিয়ে দেখো তো। চ্যাপ্টারটার নামে এখানে কিছু একটা বিষয় আছে, অনুপাত। অনুপাত কি অনুপাত? ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। তো এই অনুপাত মানে কি? অনুপাত মানে দুটা সমজাতীয় রাশির মধ্যে তুলনা। তো এখানে আমরা কি করব? এখানে আমরা যেটা করব, বাহুর মধ্যে তুলনা করব। কি করব? বাহুর মধ্যে তুলনা করব। তো বাহুর মধ্যে তুলনা করলে কি কি বাহু আছে এখানে? এখানে 3টাই বাহু আছে, লম্ব, ভূমি আর অতিভুজ। তা লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে তুলনা করব। তো তুলনাটা কেমন করে হবে, কম্পারিজনটা কেমন করে হবে, ধ্যান দিয়ে শোনো। প্রথমে যদি আমি লম্ব নিই, প্রথমে আমি লম্বর সাথে তুলনা করব। লম্বর সাথে কার কার তুলনা করব? ভাই লম্ব যদি নাও তাহলে বাকি থাকছে একটা কি, ভূমি, আবার বাকি থাকছে কি, অতিভুজ, তাই কি না? তো আমরা কি করব, প্রথমে লম্ব আর ভূমির মধ্যে তুলনা করব, আবার লম্ব আর অতিভুজের মধ্যে তুলনা করব। যদি আমি ভূমির রেসপেক্টে বলি, তাহলে ভূমির রেসপেক্টে যদি তুলনা করার চেষ্টা করি, তাহলে আমি কার কার মধ্যে তুলনা করব? তাহলে আমি এখানে তুলনা করব, ভূমির সাথে আমি তুলনা করব লম্বকে, ভূমির সাথে তুলনা করব অতিভুজকে, তাই না? আর অতিভুজ যদি নিই, তাহলে অতিভুজের সাথে আমাকে কাকে কাকে তুলনা করতে লাগবে? অতিভুজের সাথে তুলনা করতে লাগবে একবার লম্ব, আরেকবার তুলনা করতে লাগবে কি, ভূমি। তাহলে অতিভুজের সাথে তুলনা করবো লম্ব, অতিভুজের সাথে তুলনা করবো হচ্ছে ভূমি। তাহলে বলো তো, মানে কতভাবে আমরা তুলনা করব? কাউন্ট করো তো, কতভাবে তুলনা করব? এখানে আমরা কতভাবে তুলনা করব? লম্ব ভূমি একভাবে হয়ে গেল, লম্ব অতিভুজের মধ্যে তুলনা দুইভাবে হয়ে গেল, ভূমি লম্বের মধ্যে তুলনা, ভূমি অতিভুজের মধ্যে তুলনা কতভাবে হলো? 1, 2, 3, 4, 5, 6, 6 ভাবে তুলনা করব বাহুগুলোর মধ্যে। কতভাবে? 6 ভাবে তুলনা করব বাহুগুলোর মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে 6 ভাবে কিভাবে কি তুলনা করতে চাচ্ছি আমি। দেখো, লম্ব আর ভূমির মধ্যে যদি তুলনা করি, তাহলে আমি এটাকে কি বলবো? এটাকে আমি বলবো, ধরো এইরকম, আমি লম্ব নিব আর ভূমি নেব, এর মধ্যে অনুপাত বের করব। লম্ব আর ভূমি এর মধ্যে অনুপাত বের করব। তাহলে লম্ব আর ভূমির মধ্যে তুলনা হচ্ছে, দেখো লম্ব কত? লম্ব হচ্ছে 9, ভূমি কত? 12। কাটাকুটি করলে কত হয়? 3 × 9, 3 × 4 = 12। অর্থাৎ ভূমি যদি, লম্ব যদি 3 হয়, তাহলে ভূমি কত হবে? 4। করলাম কি না? তো এই জিনিসটাই আমরা এইভাবে লিখবো না, এই জিনিসটা আমরা এইভাবে লিখবো না। যেহেতু রেশিও, রেশিওকে আমরা কি ডিভাইডেড বাই হিসেবে লিখতে পারি। তো আমরা এখানে কি করব বলো তো? আমরা এখানে যেটা করব, লম্ব বাই ভূমি করে দেব। লম্ব ইস্টু ভূমিকে লিখেছি না, এটা লম্ব বাই ভূমি লিখে দেব। তাহলে আমাদের কত আসবে? তাহলে আমাদের উপরে আসবে কত? উপরে 9, নিচে আসবে 12। ক্যালকুলেট করলে উপরে কত? 3 × 9, 3 × 4 = 12, 3/4, 3/4। তাহলে লম্ব বাই ভূমি আমরা নিচ্ছি এখানে। বুঝতে পেরেছো? তো এখানে যে কম্পারিজনগুলি করব, সেখানে অনুপাত দিয়ে ডিফাইন করব না, জাস্ট অনুপাতের পরিবর্তে এখানে আমরা ডিভাইডেড বাই হিসাবে ডিফাইন করব। ঠিক আছে? তো এই তুলনাগুলো আমরা এখানে করছি, ধ্যান দিয়ে দেখো, তুলনাগুলো বুঝতে পারবে কি করতে চাচ্ছি, কার সাথে কার আমি তুলনা করতে চাচ্ছি, কার সাথে কার তুলনা করতে চাচ্ছি, এই জিনিসটাকে একটু দেখি। তো প্রথমে আমি তুলনা করছি কার সাথে? ধরো এখানে আমি তুলনা করছি লম্বর সাথে অতিভুজ। লম্বর সাথে আমি অতিভুজ তুলনা করতে পারি। ধ্যান দিয়ে দেখো, এক এক করে করছি। লম্বর সাথে আমি নিলাম হচ্ছে অতিভুজ। এখানে জায়গা হবে, দাঁড়াও। আমি লম্ব
তার সাথে তুলনা করছি হচ্ছে অতিভুজ, লম্বর সাথে তুলনা করলাম হচ্ছে অতিভুজ। বলো লম্বর সাথে অতিভুজ তুলনা করলে কত হবে? লম্বর সাথে অতিভুজ তুলনা করলে কত হবে? লম্বর সাথে অতিভুজ তুলনা করলে কত হবে? লম্বর ভ্যালুটা কত? 3 লম্বর 5 ভ্যালুটা 9, 3 আর 5 3/5। হ্যাঁ ভূমি হচ্ছে 5, এটাকে বলা হবে 3/5, 3/5। ঠিক, তাহলে আমরা কি নিলাম? লম্বর সাথে অতিভুজের তুলনা করলাম, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। লম্বর সাথে অতিভুজ, লম্বর সাথে, না এটাকে মুছে দেওয়া যাবে না। লম্বর সাথে আমরা নিলাম হচ্ছে লম্বর সাথে অতিভুজ। আর ভাই এটাকে আমি অতিভুজ বাই লম্ব লিখতে পারি, উল্টে যদি লিখি, উল্টে লিখলে এটাকে আমি কি লিখবো? অতিভুজ বাই লম্ব। কম্পেয়ার তো এখানেও করছি, অতিভুজ বাই লম্ব, তো এখানে 15/9, এটা চলে আসবে 5/3। ভালো কথা, এই একটা কম্পারিজন করলাম। নেক্সট দেখো আমরা কম্পেয়ার করতে পারি, ভূমির সাথে কম্পেয়ার করতে পারি। ভূমির সাথে আমি অতিভুজকে কম্পেয়ার করছি, ভূমির সাথে অতিভুজকে কম্পেয়ার করছি। আবার ভূমির সাথে অতিভুজকে কম্পেয়ার করলে কত হবে? ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 15। এটাকে বলা হচ্ছে, তাহলে কত হচ্ছে? 3 4 12, 3 5 15, 4/5। আবার কি করতে পারি? অতিভুজের সাথে ভূমিকে কম্পেয়ার করতে পারি, অতিভুজের সাথে আমি ভূমিকে কম্পেয়ার করতে পারি। সেক্ষেত্রে এটা কত হবে? উপরে হবে 15, নিচে হচ্ছে 12, তার মানে 5/4। আবার আরেকটা কেস করতে পারি, এখানে আরেকটা কেস করতে পারি, আমরা লম্বর সাথে ভূমি কম্পেয়ার করতে পারি। কত আসবে? লম্বর সাথে ভূমি করলে 9/12, মানে 3/4। আবার ভূমির সাথে লম্ব কম্পেয়ার করতে পারি, ভূমির সাথে লম্ব কম্পেয়ার করতে পারি। এই রেজাল্টটা কত আসবে? এই রেজাল্টটা আসবে হচ্ছে 12/9, ক্যালকুলেট করলে 4/3। তার মানে এখানে কি করলাম? এখানে যে আমরা 3টা বাহু পেলাম, সেই 3টা বাহুকে আমরা একটা বাহুর সাথে আরেকটা বাহুর কম্পেয়ার করতে পারি। কত রকম ভাবে? 6 রকম ভাবে। এইটা মাথায় ঢুকেছে কিনা আগে বলো। কত রকম ভাবে কম্পেয়ার করা যেতে পারে? 6 রকম ভাবে কম্পেয়ার করা যেতে পারে। এই জিনিসটা কি মাথায় ঢুকেছে? আগে আমাকে বলো। 3টা বাহুর মধ্যে আমরা কম্পেয়ার করব কত রকম ভাবে? 6 রকম ভাবে কম্পেয়ার করব। এর বাইরে অন্য কোনো ভাবে কম্পেয়ার করা যেতে পারে? দেখো তো, বলো তো। এর বাইরে অন্য কোনো ভাবে কম্পেয়ার করা যেতে পারে? তোমরা এখন দেখো, এই 6 রকমের বাদে অন্য কোনো ভাবে কম্পেয়ার করা যায়? দেখো দেখি, মনে হয় আর অন্য কোনো ভাবে কম্পেয়ার করা যায়? যায় না, অন্য কোনো ভাবে আর কম্পেয়ার করা যায় না। ঠিক, তখন বলা হলো যে আমরা কি বারবার লম্ব বাই অতিভুজ বলতে থাকবো? বারবার অতিভুজ বাই লম্ব বলতে থাকবো? ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব? কেমন হয় না ব্যাপারটা? তো একটা কাজ করা যেতে পারে, এটাকে কোনো সিম্বলে ডিফাইন করা যেতে পারে, কোনো সিম্বলে ডিফাইন করা যেতে পারে, যে সিম্বলের মানেটা দাঁড়াবে ও লম্ব বাই অতিভুজ, যে সিম্বলটার মানেটা দাঁড়াবে কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজকে একটা নাম দেওয়া হলো। কি নাম দেওয়া হলো? তখন বলা হলো যে না, লম্ব বাই অতিভুজ মানে লম্বের সাথে অতিভুজের যদি কম্পেয়ার করি, তাহলে এই রেশিওটাকে আমরা একটা নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে আমরা সাইন বলে দিই। তখনই সেটার নাম দেওয়া হলো সাইন, সাইন নাম দেওয়া হলো। আর অ্যাঙ্গেলটা কার সাথে না হলো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, সাইন তার সাথে না হলো থিটা। তাহলে সাইন থিটা আর কিছুই না, আহামরি এমন কোনো জিনিস না। সাইন থিটা মানে হচ্ছে, মোট কথা হচ্ছে, লম্ব আর অতিভুজের মধ্যে যে কম্পেয়ার করা হচ্ছে, সেই কম্পেয়ার করার বিষয়টা আমরা মুখে আর লম্ব আর অতিভুজ বলতে চাই না, আমরা ডিরেক্টলি অন্য কোনো সিম্বলে বা অন্য কোনো সিস্টেমে ডিফাইন করতে চাই, সেটারই নাম দেওয়া হলো সাইন থিটা। বুঝতে পেরেছো কিনা? তাহলে সাইন থিটা যখনই দেখবে তখনই মাথায় ক্লিক করতে লাগবে, সাইন থিটা মানে কিছুই না, উপরে লম্বর ভ্যালু নিতে লাগবে, নিচে অতিভুজের ভ্যালু নিতে লাগবে, ক্যালকুলেশন হবে কার? ক্যালকুলেশন হবে কোনো একটা সমকোণী ত্রিভুজের। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা বলো? কোনো সমস্যা? এটা কি না। সাইন থিটা? ঠিক। এবার পরবর্তীকালে এই থিটার সাথে, মানে এই থিটা অ্যাঙ্গেলের সাথে এগুলার গল্প আসবে যদিও, কারণ এই থিটা অ্যাঙ্গেলটা যখন বড় হবে তখন লম্বর ভ্যালু বেশি হবে, ভূমির ভ্যালু কম বা বেশি হতে পারে, তাই না? থিটা অ্যাঙ্গেলটা যখন কম হবে তখন কম হবে ভ্যালুগুলি। তো যাই হোক, সেটা আমরা শিখবো, সেটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। বাট এত কমপ্লিকেটেড ভাবে প্রথম দিকে শিখতে পারবো না। সো সিম্পল ভাবে শেখো প্রথম দিকে,
এটা আমি আরো বিস্তারিত আসবো যে সাইন থিটা থিটা অ্যাঙ্গেলের সাথে বাহুর কি সম্পর্ক, কেমন করে আসলো, এটা আমরা ডিটেল শিখবো পরের ক্লাস, মানে পরের ক্লাস না, পরের চ্যাপ্টারে। এখন আমরা এইভাবে জাস্ট শিখি। আচ্ছা, অতিভুজ বাই লম্ব যদি করি তখন সেটার নাম দেওয়া হলো কোসেক। অতিভুজ বাই লম্ব সেটার নাম দেওয়া হলো কোসেক, তাহলে কোসেক থিটা। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। ঠিক একই রকম ভাবে বলা হলো যে তাহলে ভূমি বাই অতিভুজ এটাকে কি নাম দেওয়া যায়, ভূমি বাই অতিভুজ এটাকে নাম দেওয়া যায় কস থিটা, এটাকে আমরা কস বললাম, কস থিটা। অতিভুজ বাই ভূমি এটাকে দিলাম হচ্ছে সেক থিটা, সেক থিটা। ঠিক একই রকম ভাবে এখানে লম্ব বাই ভূমি যেটা পেলাম, এই লম্ব বাই ভূমিকে নাম দেওয়া হলো ট্যান থিটা, আর ভূমি বাই লম্বকে নাম দেওয়া হলো কট থিটা। যদিও যদিও এই যে ট্যানকে ট্যানজেন্ট বলা হয়, তো আমাদের দরকার নেই, আমাদের অত কিছু দরকার নেই, ঠিক আছে। কোসেক কসকে যেমন কোসাইন থিটা বলা হয়, কোসাইন, তো আমাদের পূর্ণরূপ দিয়ে কোনো কাজ নাই, পূর্ণরূপ দিয়ে কোনোদিন কোশ্চেন আসে না। সিম্পল ভাবে সাইন ট্যান কস কট যেভাবে থাকে আমরা অতটুকুই জানবো। সো ট্যান থিটা। তাহলে আমরা কি কি শিখলাম, সাইন, তার সাইন কোসেক কস সেক ট্যান কট, এই সিরিজটা তোমাকে প্রথমে মুখস্থ করতে লাগবে। সাইন কোসেক, সাইন কোসেক, দেন তুমি বলবে কস সেক, তারপরে তুমি এখানে বলবো যে ট্যান কট, ট্যান কট, সাইন কোসেক কস সেক ট্যান কট। এটা প্রথমে একবার করে পড়ে মুখস্থ করো। প্রথমে সাইনের সাথে কোসেক করবে, সাইন কোসেক, কসের সাথে সেক কস সেক, তারপর বলে ট্যানের সাথে কট, ট্যান কট। একবার দুইবার উচ্চারণ করে ফেলো মুখে মুখে, মনে মনে, তাহলে কিন্তু পারবে। সাইন কোসেক কস সেক ট্যান কট, সাইন কোসেক কস সেক ট্যান কট, মাথায় ঢুকেছে কিনা বলো। সাইন কোসেক কস সেক ট্যান কট, সাইন কোসেক কস সেক ট্যান কট, এটা হয়েছে। এবার সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, মানে এটা এটার বিপরীত। কস মানে কি ভূমি বাই অতিভুজ, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, কট মানে কি ভূমি বাই লম্ব, মানে একটা আরেকটার অপোজিটে আছে। সাইন কোসেক কস সেক ট্যান কট, বুঝতে পেরেছো কি বলছি, সাইন কোসেক কস সেক ট্যান কট, ঠিক আছে কিনা বলো। এবার আরেকটা সিস্টেমকে তোমরা এবার দেখো, ভালো মতো দেখবে। আচ্ছা, সাইন, সাইন থিটা, সাইন থিটা মানে কি বললাম, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি আসবে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এটাকে যদি আমি এরকমটা লিখি তাহলে কোনো সমস্যা, আচ্ছা এটা বাদ দাও, সাইন, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভালো কথা। আচ্ছা, কোসেক, সাইনের অপোজিট কি কোসেক, আচ্ছা কোসেক থিটা, কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব বলা যায়, অতিভুজ বাই লম্ব বলা যায়, যায় কি না যায়, অতিভুজ বাই কি বলা যাবে, অতিভুজ বাই তুমি এটাকে লম্ব বলতে পারবে। এবার এক কাজ করো, এই দুটাকে গুণ করে দাও, যদি গুণ করো সাইন থিটার সাথে তুমি গুণ করে দিচ্ছ কোসেক থিটা, সাইন থিটার সাথে কোসেক থিটা গুণ করছো, তাহলে কি হবে কেসটা, দেখো ভাই সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভালো কথা, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ইন্টু কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে কোসেক থিটা। দেখো তো কোনাকুনি লম্ব লম্ব কেটে যাচ্ছে না, অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে না, উপর নিচে সব কেটে গেলে কত থাকে, 1। ও, তার মানে বুঝলাম সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে গুণফলটা কত হয়, সাইন থিটা আর কোসেক থিটার গুণফলটা কত হয়, 1। তার মানে সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা, এই দুটার গুণফল কত দেখাচ্ছে, এই দুটার গুণফল দেখাচ্ছে হচ্ছে 1। তাহলে সাইন থিটা কোসেক থিটার মাল্টিপ্লিকেশন কত হবে, সাইন থিটা কোসেক থিটার মাল্টিপ্লিকেশন হবে 1। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা তোমাকে মনে রাখতে লাগবে। ঠিক একই রকম ভাবে তুমি যদি এখানে কস থিটার সাথে সেক থিটাকে গুণ করো, কস থিটার সাথে তুমি যদি, কস থিটার সাথে তুমি যদি সেক থিটাকে গুণ করো, তাহলে কত হবে, কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মনে করার চেষ্টা করো। কস মানে আমরা কি লিখেছিলাম, কস মানে কি লিখেছিলাম দেখো, ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ,
তার সাথে গুণ হচ্ছে কি, তার সাথে গুণ হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার সাথে গুণ হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই দুটার গুণফল কত হবে বলো? একই রকম সিস্টেমে এখানে ভূমি ভূমি কেটে যাবে, অতিভুজ অতিভুজ কেটে যাবে, কত থাকবে? থাকবে হচ্ছে 1। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে cos থিটা আর sec থিটা এই দুটার গুণফল কত? এই দুটার গুণফল হচ্ছে 1। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে ভাই বোঝা যাচ্ছে তুমি যদি এখান থেকে এটা মুখস্থ করো, সাইন কোসেক cos sec tan cot, তার মানে সাইন কোসেকের গুণফল 1, cos sec এর গুণফল 1, tan cot এর গুণফল কত হয়ে যাবে? 1। কারণ আমরা tan cotটা বের করে দেখি দেবো, tan থিটা তার সাথে গুণ করছো তুমি cot থিটা। tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। cot মানে কি? cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো এখানে যদি ক্যালকুলেশন তুমি করো তো দেখো তো লম্ব লম্ব কেটে যাবে, ভূমি ভূমি কেটে যাবে, সব কেটে গেল, থাকছে হচ্ছে 1। তার মানে ট্যান থিটা তার সাথে তুমি যদি কট থিটাকে গুণ করো, ট্যান থিটা আর কট থিটার গুণফল কত দেখাচ্ছে? দেখাচ্ছে হচ্ছে 1। দেখো এতদূর পর্যন্ত সবার মাথায় ঢুকেছে কিনা। আর থিওরি আমরা করব না, আমরা 2-4টা এবার অঙ্ক করব। আমরা ধীরে ধীরে থিওরি করব, অঙ্ক করব, থিওরি করব, অঙ্ক করব। তো তার আগে এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো। এখানে তোমার এই স্লাইডটাকে দেখতে লাগে প্রথমত সাইন কোসেক কস সেক ট্যান কট, দ্বিতীয়ত এইটা তোমাকে দেখতে লাগবে যে সাইন কোসেকের গুণফল 1, মানে এটা এখান থেকে হয়ে যাবে সাইন এই দুইটার গুণফল 1, কস সেকের গুণফল 1, ট্যান কটের গুণফল 1। দেখে নাও তো 1 মিনিট এটাকে, তারপর দেখো মানে মাথায় ঢুকেছে কিনা। তুমি একটু মুখস্থ করার চেষ্টা করতে লাগবে। সাইন মানে কোনটাকে বোঝাবে, কস মানে কোনটাকে, কোসেক মানে কোনটাকে বোঝাবে, কস মানে কাকে বোঝাবে, এটা একটু দেখো। দেখছো ভাই? সবাই দেখেছো এটাকে? বলো। ঠিক, তাহলে আমরা এবার কোশ্চেনে আসি। হ্যাঁ, যতটুকু থিওরি করালাম তোমরা এই এক ঝলকে এই থিওরিটা হয়ে যায়, কিচ্ছু নাই, এই থিওরি যথেষ্ট সহজ থিওরি, ঠিক আছে? তো আমি একটু বেশি ডিটেলসে বললাম তোমাদের সুবিধার জন্যই, এতে তোমাদের কাজে দেবে। এবার আমরা কোশ্চেনে চলে আসি, চাপ নেওয়ার কোনো ব্যাপার নাই, যথেষ্ট সহজ আছে এখানকার চ্যাপ্টারের অঙ্কগুলি। প্রথমত আমি তোমাকে বলছি যে সাইন থিটার ভ্যালু তোমাকে কোশ্চেনে বলে দিল, বোঝো, সাইন থিটার ভ্যালু কোশ্চেনে তোমাকে বলে দিল হচ্ছে 4/5, সাইন থিটার ভ্যালু তোমাকে কোশ্চেনে বলে দিল 4/5। তোমার কাছে জানতে চাইলো যে তাহলে তুমি এখান থেকে বের করে দেখাও যে ট্যান থিটার ভ্যালু কত হবে, ট্যান থিটার ভ্যালু কত হবে, এটা তোমার কাছে জানতে চাইলো। বলো ট্যান থিটার ভ্যালু কত হবে, কোশ্চেনটা এটা দিল, সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, ট্যান থিটার ভ্যালু তোমার কাছে জানতে চেয়েছে। কি করবে? কিছুই না, তোমাদের প্রথমেই আমি বলে দিয়েছি ত্রিকোণমিতি পুরোটা দাঁড়িয়ে আছে কি কোন ত্রিভুজের উপর? এটা দাঁড়িয়ে আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজের উপর দাঁড়িয়ে আছে। তো তুমি এক কাজ করবে, তুমি এখানে সমকোণী ত্রিভুজ হিসাবে ভাবনা চিন্তাটা করার চেষ্টা করো। পরবর্তীকালে আর ত্রিভুজ আঁকতে লাগবে না, কিন্তু প্রথম অবস্থায় তোমাকে ত্রিভুজ এঁকেই করতে লাগবে প্রাথমিক অবস্থায়। তো ভাই তুমি এই অ্যাঙ্গেলটাকে ধরো থিটা বললে, ভালো কথা। এবার বলো তো সাইন থিটা দেওয়া আছে, আচ্ছা সাইন থিটা গেল 4/, কত আছে? 4/5, 4/5। এবার তুমি বলো তো সাইন মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো সাইন মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো তুমি এটা মনে মনে ভাবো, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমি একটু লিখে লিখে করাচ্ছি, আমাদের তো এত লেখার প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। সাইন মানে লম্ব বাই অতিভুজ, ভালো কথা। তার লম্ব কত? লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 5। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 5। তার লম্ব কত? লম্ব এখানে দেখো কোনটা লম্ব, এটা অবশ্যই লম্ব, নিশ্চয়ই আর বোঝাতে লাগবে না, তোমরা লম্ব বুঝে গেছো। লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। আর আমরা স্ট্যান্ডার্ড একটা ট্রিপলেট জানলাম যে 3, 4 আর একটা কত হয়? 5। তার মধ্যে কত কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে। তার মানে আরেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? নো ডাউট 3 হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা কত? নো ডাউট 3। এই বাহুর দৈর্ঘ্যটা নো ডাউট 3। এবার দেখো তোমার কাছে কি জানতে চেয়েছে? তোমার কাছে কোশ্চেনে জানতে চেয়েছে ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটা। এবার
ট্যান থিটা মানে তুমি দেখো লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে কি লিখেছি, ট্যান থিটা মানে দেখো লম্ব বাই ভূমি, এই যে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে হবে লম্বর ভ্যালু, নিচে কার ভ্যালু, নিচে হচ্ছে ভূমির ভ্যালু। তো লম্বর ভ্যালু কত, ভূমির ভ্যালু কত, দেখতেই পাচ্ছ ছবির মধ্যে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, তাই 4/3, এই হয়ে গেল এখানকার আনসার। তাহলে এখানকার আনসার কত হয়ে গেল, এখানকার আনসার হয়ে গেল 4/3। দেখো বুঝতে পেরেছো কি, সিস্টেমটাকে কি বুঝতে পেরেছো আমরা কিভাবে সলভ করলাম? হ্যাঁ দাদা। বাকিরা বুঝতে পেরেছো বলো, বাকিরা বুঝতে পেরেছো বলো? তাহলে একই রকম ভাবে আমি এখানে আরেকটা ভ্যালু, হ্যাঁ কিছু বললে কেউ? বুঝছি, বুঝছি দাদা। আর তাহলে তোমরা ভাই আরেকটা ভ্যালু বের করে দাও, সেক থিটার ভ্যালুটা বের করে তোমরা আমাকে বলো তো, সেক থিটার ভ্যালুটা আমাকে তোমরা বের করে বলো, বলো ভাই সেক থিটার ভ্যালুটা তাহলে কত আসবে? মানে সাইন থিটা গেলে 4/5 দেওয়া আছে, সাইন থিটা গেলে 4/5 দেওয়া আছে, তোমার কাছে জানতে চাইলো যে সেক থিটার ভ্যালুটা কত হবে, করো বলো। 5/3। হ্যাঁ 5/3, 5/3। 5/3। 5/3, কারণ হচ্ছে সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, ঠিকই বলেছো, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কাজে এই রেজাল্টটা হচ্ছে 5/3। কিন্তু আমাদের প্রশ্নে তো এখানে সেক থিটা ট্যান থিটা এইভাবে জানতে চাইবে না, আমাদের কোশ্চেনে ডিরেক্ট কি বলবে বলো তো, আমাদের কোশ্চেনে ডিরেক্ট বলবে যে সাইন থিটা গেলে 4/5 হলে তুমি বের করে দেখাও ট্যান থিটা প্লাস সেক থিটার ভ্যালু কত, এটা আমাদের কোশ্চেনে জানতে চাইবে, বুঝতে পেরেছো? তার মানে কি তোমাকে ট্যান থিটা ইন্ডিভিজুয়ালি বের করতে লাগবে 4/3, যেটা আমরা একটু আগে বের করলাম, সেক থিটা তোমাকে বের করতে লাগবে কত, 5/3, আমরা একটু আগে বের করলাম, এই দুটাকে যোগ করলে কত হয়ে যাবে, আর 9/3, 9/3 মানে 3 হয়ে যাবে আনসার। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে জানতে চাইবে, সাইন থিটার ভ্যালু দেওয়া থাকবে, ট্যান থিটা প্লাস সেক থিটা এই ভ্যালুগুলো তোমার কাছে জানতে চাইবে। আরও একটা এক্সাম্পল করি, তাহলে বিষয়টা আরও বেশি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা দুটো এক্সাম্পল আমাদের করতে লাগবে। দেখো চ্যাপ্টারটা যথেষ্ট সহজ আর যথেষ্ট ট্রিকিক্যাল চ্যাপ্টার, সহজে আমরা কিন্তু সলভ করতে পারবো, চাপ নেওয়ার অত ব্যাপার নেই। তবে তবে তোমাদের কিন্তু ঠিকঠাক করে করতে লাগবে পড়াশোনা। চলো আরেকটা কোশ্চেন দিই, করো। সাইন থিটা ইকুয়াল টু 3/5, তো তোমার কাছে জানতে চেয়েছে তাহলে ট্যান থিটা প্লাস কোসেক থিটা এর ভ্যালু কত, করো তো এটা বের করে বলো তো, এটা উত্তরটা বের করবে, বের করে আমাকে ফাইনালি আনসারটাকে জানাবে, উত্তরটাকে বের করবে, ফাইনালি আনসারটাকে আমাকে জানাবে। বের হয়েছে ভাই, করছো, করো, ফটাফট করো, পারবে করতে। দাদা 29/12, 29/12। 29/12 ঠিক। 31/20 ওটা। হ্যাঁ আমার তো 31/20 আসলে। 31/20, দেখি করে ভাই, এটা শর্টকাটে করবো আমরা, অত টাইম লাগাবো না। দেখো এখানে আমরা বুঝে গেছি কোথায় কি হবে না হবে, ও না, কসের কাছে আমি কস ধরে নিছি। মানে ট্যান সাইন বা 3/, এটা হয়ে যাবে ভাই 5, এটা নিয়ে কোনো ডাউট নেই, লম্ব বাই অতিভুজ কোনো ডাউট নেই, লম্ব বাই অতিভুজ, আমি আর লিখছি না, দেখে বুঝতে পারছি লম্ব বাই অতিভুজ 3/5। আচ্ছা তাহলে এইটা কত হবে, এটা হবে 4, এটা হচ্ছে 4, তাহলে ট্যান মানে কি, ট্যান মানে লম্ব বাই ভূমি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তার মানে এখানে কত নিব, এখানে নিব হচ্ছে 3/4, প্লাস কোসেক, কোসেক মানে হচ্ছে কত, কোসেক দেখো, অতিভুজ হয় লম্ব। এটা থেকেই করা যেতে পারতো, সাইনের অপোজিটে তো কোসেক না, উল্টে দিলেই ঝামেলা শেষ। তো যাই হোক, অতিভুজ বাই লম্ব ওইভাবেই করে নিই, অতিভুজ বাই লম্ব,
5/3। ক্যালকুলেট যদি করি তাহলে 12 হচ্ছে এলসিএম। 12 যদি এলসিএম হয় এখানে চলে আসবে কত, 9। এটা কত আসবে, এটা 20। তাহলে আনসার ফাইনালি আমাদের দাঁড়াবে হচ্ছে 29/12। 29/12 এটা হচ্ছে আমাদের আনসার দাঁড়াবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এটা গেল তোমাদের ভাই এই ক্লাসের বেসিক কনসেপ্ট একদম। এরপরে আমরা এই এই চ্যাপ্টারের উপর কিছু সিস্টেম কাজে লাগানো শুরু করব। ঠিক আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা করব। তো তোমাদের এতদূর পর্যন্তই থাকলো এটা। তবে চেষ্টা করবে ক্লাসগুলিকে ঠিকঠাক করার, আর যতটুকু করাচ্ছে অতটুকু শুরুর থেকেই করবে, তাহলে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবে, স্কিপ করবে না। তো এটা তোমাদের এত দূরই থাকলো।